জাতীয় নাকি স্থানীয় নির্বাচন আগে এমন বিতর্কে যেতে চায় না ইসি। ডিসেম্বরে ভোট হলে জুলাইয়ের মধ্যেই শেষ হতে হবে প্রস্তুতি। জাতীয় নির্বাচন হয় ডিসেম্বর নয় যাবে, আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। যেই বিতর্কটা চলছে এই বিতর্কের মধ্যে আমরা কোনো পার্টি হতে চাই না। নির্বাচনে আসবে স্থিতিশীলতা, মিলবে সমস্যা সমাধানের পথ, বললেন তারেক রহমান। সরকারের কথায় মিলছে লক্ষ্যচ্যুতির ইঙ্গিত। রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমার সহ সব অংশীদারদের সঙ্গে চলছে আলোচনা। সমাধান খুঁজতে বাংলাদেশের জাতিসংঘের বিশেষ দূত। এবং সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও এমপি শাহে আলমের বিরুদ্ধে দুদকের মামলা, অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নান্সি। এবারে বিস্তারিত। আগে জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন, এমন রাজনৈতিক বিতর্কে যেতে চায় না নির্বাচন কমিশন, বললেন সিএসসি এএমএম নাসির উদ্দিন। উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনে সবার সহায়তা চান তিনি। আর নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা এবং জুলাইয়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে। কক্সবাজার প্রতিনিধি আব্দুর রহমানের সহায়তায় শিউলি রায়ের রিপোর্ট। রোববার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ উদ্বোধন ও মতবিনিময় সভায় অংশ নেন সিএসি এএমএম নাসির উদ্দিন। এই সময় উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট আয়োজনে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। জানান, জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে এমন রাজনৈতিক বিতর্কে যেতে চায় না নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টার মহোদয়ের একটা ঘোষণা পেয়েছি। এখন উনি একটা ঘোষণা দিয়েছেন, আমরা কি এটা ক্যান ইউ ইগনোর ইট? উনি তো বলেন না যে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন হবে, তো তোমরা অভিভাবক না তো বলেন নাই। জাতীয় নির্বাচন হয় ডিসেম্বর নয় যাবে, আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের প্রস্তুতি ওই নিয়েই। আর যেই বিতর্কটা চলছে এই বিতর্কের মধ্যে আমরা কোনো পার্টি হতে চাই না। এদিকে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে করতে হলে অক্টোবরেই তফসিল ঘোষণা করতে হবে। এই জন্য জুলাইয়ের মধ্যে সব কাজ শেষ করতে চায় ইসি। রাজনৈতিক দল তাদের মতো করে কথা বলছে, আমরাও শুনছি। নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে নিরপেক্ষভাবে এবং তার প্রস্তুতি নেওয়া সাপেক্ষে আমরা ডিসেম্বরে নির্বাচন করার জন্য যে যৌক্তিক সময়টা আগে রাখতে হবে সেই সময়েই আমরা এই শিডিউলটা ডিক্লেয়ার করব ইনশাল্লাহ। এছাড়া সংসদীয় আসন বিন্যাস পুনর্বিবেচনা করার প্রয়োজন আছে বলেও মনে করেন আনোয়ারুল ইসলাম সরকার। নির্বাচনের যে আসন, সেই আসনটি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। নির্বাচনের মধ্য দিয়ে তাৎক্ষণিক সব সমস্যার সমাধান না হলেও দেশ স্থিতিশীল অবস্থায় আসবে, সংকট সমাধানে কাজ শুরু করা যাবে, এমনটাই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারের অনেকের কথাবার্তায় মূল লক্ষ্য থেকে সরে যাওয়ার ইঙ্গিত মিলছে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র পুনর্গঠন কোনো একক সরকারের পক্ষে সম্ভব নয়। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। রোববার দুপুরে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার। তারেক রহমানের পক্ষ থেকে আন্দোলনে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় জামায়াত আমিরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমানের পরিবারের রাজনীতি দেশের মূলধারার রাজনীতি। সমালোচনা করেন আওয়ামী লীগেরও। তোমরা যে সাপ পুষতেছে সাপকে চেনো না, এরা কেউটা সাপের চেয়েও খারাপ। সুযোগ পেলে আবার সমল দেওয়ার জন্য দাঁড়াবে, সুতরাং সমলে বিনষ্ট করার জন্য প্রস্তুত হও। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করে রাজনীতিকে সর্বজনীন করার জন্য আপনাদেরকে লাইসেন্স দিয়েছিল, আর আজকে বলতেছেন জিয়াউর রহমানের পরিবারতন্ত্র চলবে না। জনগণ চাইলে তোমরা কি করবা? জনগণ চায় জিয়াউর রহমানের পরিবার আমাদেরকে নেতৃত্ব দেবে।
এদিকে আইনজীবী ফোরাম আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের রাজনীতি অস্থির হলে তার প্রভাব পড়বে অর্থনীতি সহ সব ক্ষেত্রে। সংস্কার নিয়ে তর্ক না বাড়িয়ে স্থিতিশীল পরিবেশ তৈরি সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তারেক রহমান। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ক্ষেত্র বিশেষে। রাষ্ট্র পুনর্গঠন কোনো একক সরকারের পক্ষে সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন। নির্বাচন হলে যেহেতু একটি স্থিতি অবস্থা আসবে এবং ধীরে ধীরে রিফর্ম কাজগুলো শুরু হবে, সমস্যাগুলোর প্রকটতা, তীব্রতা ধীরে ধীরে কমা শুরু করবে এবং নির্বাচন হলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় এটি দায়িত্বপ্রাপ্ত হবেন বিভিন্ন মানুষ। যখন দায়িত্বপ্রাপ্ত হবেন স্বাভাবিকভাবেই তারা বসবেন, তারা আলোচনা করবেন, তারা কাজ করবেন। একদিনে কোনো কিছুই হবে না, বাট হওয়া পসিবিলিটি শুরু হবে, হওয়ার সম্ভাবনা শুরু হবে। সংসদবিহীন কোনো সরকারের পক্ষে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা যত সংস্কারই ঘোষণা করি না কেন, সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মার্কিন শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও 90 কর্মদিবসে বাংলাদেশে স্টারলিং স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার এক চিঠিতে এসব প্রস্তাব দেন তিনি। বাংলাদেশ সফরে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন ইলন মাস্ক। স্টারলিংকের সংযোগ বৈপ্লবিক পরিবর্তন আনবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের উদ্যমী তরুণ সমাজ, গ্রামীণ ও প্রান্তিক নারীদের পাশাপাশি দূরবর্তী এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এই সুবিধা পাবেন। এর আগে গেল 13 ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে ফোনালাপে অংশ নেন প্রধান উপদেষ্টা। আলোচনায় ভবিষ্যৎ সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর অগ্রগতি নিয়ে আলোচনা করেন। রোহিঙ্গা সংকট নিরসনে আরাকান আর্মি সহ মিয়ানমারের সব অংশীদারদের সঙ্গে কথা চলছে বলে জানালেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ। বলেন, সমস্যার সমাধান খুঁজতেই বাংলাদেশে আসা। সোমবার যাবেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। 2 দিনের সফরের প্রথম দিনে রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ। ঘণ্টাব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত। জানান, রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতেই বাংলাদেশে আসা। My role is to work with all of the stakeholders involved in Myanmar. মিয়ানমার ইস্যুতে সকল অংশীদারদের সাথে কাজ করা আমার দায়িত্ব, সেটা ওই দেশের অভ্যন্তরে হোক বা প্রতিবেশী দেশে, যাতে মিয়ানমারের নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক টেকসই সমাধান বের করা যায়। Myanmar-led inclusive sustainable solution. এই বিষয়ে মিয়ানমারের রোহিঙ্গা সংকট সমাধান সহ মিয়ানমারের পরিস্থিতি ঠিক করতে প্রতিবেশী রাষ্ট্র, বিচ্ছিন্নতাবাদী বা স্বাধীনতাকামী বা লড়াইকারী সব পক্ষের সঙ্গে আলোচনা করছে জাতিসংঘ। I've spoken with everyone. I've spoken with all voices and I'll continue to do so. আমি সবার সাথে কথা বলেছি, সব পক্ষের কথা শুনেছি এবং আমি তা করতে থাকব। Very complex and long-running crisis. সোমবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন জুলি। অন্যদিকে সপ্তাহের শেষের দিকে 3 দিনে সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। 1,78,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 12টি হিসেবে 25 কোটির বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে বরিশাল 2 আসনের সাবেক এমপি শাহে আলম তালুকদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রোববার দুপুরে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানান। তিনি আরও জানান, 5টি ব্যাংক হিসেবে 17 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন এবং 3 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ ভোগ দখলে রাখার অভিযোগে সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। একই দিন
দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিনের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। 3,65,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 5টি ব্যাংক হিসাবে 17,50,00,000 টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরে কি করস ভাইজান গো, কাগজের বিল দিয়া মনের সুখে পেলেন বানাইছিলাম, এখন বিল দেখুন কেমনে, বিল দিমু কেমনে? মামা, বিকাশে বিল দেখাও যায়, দেওয়াও যায়। এইখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে দেখতে পারবেন মাসের বিদ্যুৎ বিল। কি আশ্চর্য! এখন বিকাশে বিল জমা দিয়ে পেলাম ডিজিটাল রিসিট, বিল পরিশোধের প্রমাণ। এত খুশি লাগতেছে, মন চাইতেছে কুয়াত সাপ। বিকাশে দেখুন বিল আসলো কত, জমাও দিন সময় মতো। জুলাই অভ্যুত্থানের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও তার আশপাশের এলাকায় বিদ্যুৎ বন্ধ করে গণহত্যা চালাতে সহযোগিতা করে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা। এমন অভিযোগে পলাতক শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সহ পল্লী বিদ্যুৎ সাভার এলাকার কর্মকর্তাদের নামে মামলা করেছে সার্বভৌমত্ব আন্দোলন। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান সার্বভৌমত্ব আন্দোলনের সংগঠক ফরিদ আহমেদ। এসব কর্মকর্তা ছাত্র জনতাকে হত্যার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ধ্বংসের নীল নকশা করেছিলেন বলে অভিযোগ করেন তারা। জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান সংগঠকরা। বিদ্যুৎ বন্ধ করে বাপ্কি বোর্ডের ও স্থানীয় আওয়ামী লীগ প্রশাসনকে জানালে ভীতিকর অন্ধকার পরিবেশে সাভার ও জাহাঙ্গীরনগর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ কর্মীরা বিপ্লবী ও নিরীহ ছাত্রছাত্রীদের ওপর তাণ্ডব চালাতে থাকে। বিগত দিনে যে অপরাধ, সেই অপরাধের বিরুদ্ধে যাই অপরাধী ছিল তাদের শাস্তি দেয়া এবং অবরুদ্ধ করা। কিন্তু আমরা দেখছি এখনো তারা বাংলাদেশে এবং বাংলাদেশের পরিবেশে ঘুরে বেড়াচ্ছে, অনেকে দেশের বাইরে পালিয়ে গেছে। জুলাই আগস্ট গণহত্যা মামলায় 3 পুলিশ সদস্যকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার শুনানি শেষে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এসব তথ্য জানিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়ার আগে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা ও রিলিজ না দিতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। সাবরিনা মজুমদারকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন নাফিয়া ফারজানা। জুলাই আগস্ট গণহত্যার মামলায় সোমবার শুনানি শেষে 3 পুলিশ সদস্যকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রামপুরা এলাকার নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলির ঘটনায় অভিযুক্ত এসআই চঞ্চল কুমার সরকারকে 27 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেন ও কনস্টেবল ইমাজ হোসেনকেও একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 22 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে, নির্ধারিত তারিখের আগেই দাখিল করা হবে। এই মামলাতে 2 জন পুলিশ অফিসার, একজন হচ্ছে আরশাদ হোসেন, সে হচ্ছে একজন ইন্সপেক্টর, আরেকজনের নাম হচ্ছে ইমাজ হোসেন ইমন, কনস্টেবল, যারা সরাসরি গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে বলে আমরা দেখতে পেয়েছি। এবং বিশেষ করে আরশাদ হোসেন অসম্ভব অ্যাগ্রেসিভ একজন অফিসার ছিল। এইখানে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতার মুখ চেপে ধরার একটা ছবি আপনাদের কল্যাণে গোটা দুনিয়া দেখতে পেয়েছিল, ভাইরাল হয়েছিল। সেই আরশাদ হোসেনকে কে তার পেছনে তাকে এই ধরনের অপরাধ করতে উদ্বুদ্ধ করেছে, নির্দেশ দিয়েছে, সেই সব ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য এই 2 জনকে আমরা ইন্টারোগেশনের অনুমতি চেয়েছি। আদালত একদিন করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেছে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পঙ্গু হসপিটাল অর্থাৎ নিটোর বলে, সেই জায়গায় আমরা যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে ভর্তি যে সমস্ত রোগীরা, আহতরা ছিলেন, তারা আমাদেরকে জানিয়েছেন শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট, নো রিলিজ।
অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। পুলিশকে কোনো দলের এজেন্ডা এবং অন্যায় আবদার মেটানো থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, পুলিশ সদস্যদের জুলাইয়ের চেতনা ধারণ করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। থানায় এসে কেউ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে 40তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এই নির্দেশনা দেন তিনি। কুচকাওয়াজে 57 জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশ নেন। কোনো কায়েমি স্বার্থ যেন আপনাকে তাদের জলদাসে রূপান্তরিত করতে না পারে, সেই জন্য সর্বদা সতর্ক থাকতে হবে। দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গভেদে এদেশে সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকেই সমান এই সত্যটি সর্বদা ধারণ করবেন, লালন করবেন এবং চর্চা করবেন। সাম্প্রতিক ঘটে যাওয়া ধর্ষণ, ডাকাতি, ছিনতাই সহ সব ধরনের অরাজকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। রোববার সকালে ক্যাম্পাসটির মূল ফটকের সামনে বিক্ষোভ করে তারা। শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাক্ষী শিক্ষার্থীরা। জুলাই আন্দোলন পরবর্তী সময়ে যে সুন্দর রাষ্ট্রের স্বপ্ন তৈরি হয়েছিল তাও বাস্তবায়ন হচ্ছে না। কয়েকদিন ধরে ডাকাতি, ছিনতাই, ধর্ষণের ঘটনা বেড়েছে। এসবে জড়িতদের 72 ঘন্টার মধ্যে শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। না হলে কঠোর কর্মসূচির কথা জানান শিক্ষার্থীরা। পিলখানায় বিডিআর সেনা সদস্যদের হত্যা সুষ্ঠু বিচারের দাবিতে সমাবেশ ও শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। এ সময় তিনি দেশে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। সংগঠনের আহ্বায়ক শওকত আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব ও বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সারাফাত আলী সফু। সাম্প্রতিক ঘটে যাওয়া ধর্ষণ, ডাকাতি, ছিনতাই সহ সব ধরনের অরাজকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। রোববার সকালে ক্যাম্পাসটির মূল ফটকের সামনে বিক্ষোভ করে তারা। শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাক্ষী শিক্ষার্থীরা। জুলাই আন্দোলন পরবর্তী সময়ে যে সুন্দর রাষ্ট্রের স্বপ্ন তৈরি হয়েছে তাও বাস্তবায়ন হচ্ছে না। কয়েকদিন ধরে ডাকাতি, ছিনতাই, ধর্ষণের ঘটনা বেড়েছে। এসবে জড়িতদের 72 ঘন্টার মধ্যে শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। না হলে কঠোর কর্মসূচির কথা জানান শিক্ষার্থীরা। দর্শকের কোনো দলীয় পরিচয় হতে পারে না। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা বাংলাদেশের কোনায় কোনায় আমার বোনেরা যে ইনসিকিউর ফিল করছে তাকে আবার কিছু সাধুবাদ জানাচ্ছে কিছু দলীয় নেতারা। আমরা বলতে চাই, দর্শকদের যদি আপনারা পরিচয় দিতে চান স্পষ্টভাবে পরিচয় দিয়ে দেন। আমরা জানি দর্শকের কোনো পিতৃ পরিচয় থাকে না। নারায়ণগঞ্জে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে 2 যুবক নিহত হয়েছেন। রোববার দুপুরে সোনারগাঁয়ের কাঁচপুরে মেঘা কমপ্লেক্সের ভবনে অবস্থিত স্টার্ন ব্যাংকের উপশাখায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দুপুর 1:30টার দিকে অরক্ষিত অবস্থায় থাকা ব্যাংকের এসির কম্প্রেসার মেরামত কাজ করতে যায় 2 যুবক তুহিন ও রাফি। এই সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে ওই 2 যুবক দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সোনারগাঁ থানার ওসি এম.এ. বাড়ি। ভাই হাসান ভাই কনভার্টার লেগে যায় আয়া দেয় ওরা পয়রা রইছে।
এখান থেকে একটা আওয়াজ পেলাম, শব্দ হলো, পরে শুনি যে এসি বাসটা লোক মারা গেছে। কুষ্টিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। রোববার বেলা 11:30টার দিকে উপজেলার কাঞ্চনপুর বাজারে সর্বস্তরের জনগণ এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। এই সময় তারা বলেন, আতিয়ার রহমানকে হত্যার ঘটনা নিরীহ মানুষদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। নিরপরাধ মানুষদের আসামির তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত হত্যাকারীদের নামে মামলা দেওয়ার দাবি জানান তারা। গত 17 ফেব্রুয়ারি দিবাগত রাতে কাঞ্চনপুর মাঠে আতিয়ার রহমান নামে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। আমরা আতিয়ারের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাচ্ছি, যারা প্রকৃত খুনি সেইটা উদ্ঘাটিত হোক। এরা নিজের মানুষ নিজে নিয়ে যা রাত্রির অন্ধকারে হত্যা করে, এরা করে আরো আমার কয়টা লোক ফাঁসি দড়িতে ঝুলতেছে। এরা এই হত্যাকাণ্ড নিয়ে এরা ব্যবসা করে খায়। এই 2-1 বছর পর পরে এরা এই যে হিংসা মূলক এই যে বিরোধী দলেরা নিজেরা মাইরিয়ে এইসব বিরোধী দলের কাছে ফাঁসায় এইভাবে।